করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু ৭ এপ্রিল। সময় ও স্থান জানানো হবে SMS দিয়ে। ভারত থেকে দেশে পৌঁছালো আরো ২০ লাখ করোনা টিকা, ৩ কোটি ডোজের দ্বিতীয় চালান এটি। আখাউড়া সিলেট রুটে ৪ মাসে ৬ বার লাইনচ্যুত ট্রেন, পুরনো রেলপথ ও জরাজীর্ণ সেতুকে দায়। রাজধানীর ভাটারায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী তালহা আটক, ২ দিনের রিমান্ডে। ওয়ানডে ও টি-20 খেলতে আজ নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল, ভালো করার প্রত্যয়। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা ত্রিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ৭ এপ্রিল সারা দেশে শুরু হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। এর আগে SMS দিয়ে জানানো হবে টিকা দেওয়ার সময় ও স্থান। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকার দ্বিতীয় চালান থেকে দেয়া হবে এই টিকা। এদিকে ৩৫ নয় ৬০ লাখ মানুষ পাচ্ছেন করোনা টিকার প্রথম ডোজ। টিকার উদ্বোধন ২৭ জানুয়ারি। এর ১১ দিন পর সারা দেশে শুরু হয় টিকা কর্মসূচি। এ পর্যন্ত টিকা পেয়েছেন ২৩ লাখের বেশি মানুষ। টিকার জন্য প্রতিদিন ২.৫ থেকে ৩ লাখ মানুষ নিবন্ধন করছেন সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপে। নিবন্ধন ছাড়িয়েছে ৩৬ লাখ। প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও বদলেছে পরিকল্পনা। প্রথম ডোজ পাচ্ছেন ৬০ লাখ মানুষ। প্রথম ২ চালানে আসা ৭০ লাখ ডোজ থেকেই এসব টিকা দেয়া হবে। ১০ লাখ ডোজ রাখা হবে রিজার্ভ হিসেবে। হাতে এখন যে মজুদ আছে টিকার, যে গতিতে আমরা টিকা দিচ্ছি, তাতে আমরা ৬০ লাখ মানুষকে কিন্তু টিকা দিয়ে দিতে পারবো আগামী মাসের মধ্যে। যে পরিমাণে রেজিস্ট্রেশন হচ্ছে, আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম কানুনের ভিতরে থেকেই তাদের টিকা আমরা দিয়ে দিতে পারবো। এবং পরবর্তীতে আমাদের কোভ্যাক্স এবং অন্যান্য জায়গা থেকে যখন ভ্যাকসিন আসতে শুরু করবে, এবং বাদবাকি জনগোষ্ঠী কিন্তু আপনি সেই টিকা কার্যক্রমের আওতায় চলে আসবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ ২ মাস পর। সে অনুযায়ী ৭ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ডোজ দেয়া। প্রথম ডোজের ২ মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নেয়ার সময় ও স্থান জানানো হবে SMS দিয়ে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় চালান থেকে দেয়া হবে এই টিকা। প্রথম ডোজের টিকাটি যারা পেলেন তারা কিন্তু এপ্রিল মাসে যে দ্বিতীয় ডোজের জন্য তারা কিন্তু আবার টিকা নিতে শুরু করবেন, এবং আমরা এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় ডোজ যাদের পাওয়ার কথা তাদের টিকাটা কিন্তু দেয়া হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমাদের মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে কিন্তু প্রতি মাসে যে পরিমাণ টিকা আমাদের পাওয়ার কথা সেটি কিন্তু আসতে থাকবে। পর্যায়ক্রমে কিন্তু আমরা পুরো ৩ কোটি ডোজের আমরা কিন্তু পেয়ে যাব। এবং এই সমস্তটা যোগফল করে আপনি দেখবেন যে আমাদের যে সংখ্যক মানুষকে আমরা প্রথম পর্যায়ের প্রথম ভাগে টিকা দিতে চাই, তারা কিন্তু দ্বিতীয় ডোজ সবাই পেয়ে যাবেন, এটি নিশ্চিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে করোনা টিকার কোনো ঘাটতি নেই। অল্প সময়ের মধ্যেই কোভ্যাক্সের টিকাও আসবে দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ৩ কোটি ডোজের দ্বিতীয় চালান। এই টিকা এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর আগে ১৫ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেওয়ার পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন টিকার দ্বিতীয় চালান দেশে আসার কথা জানিয়েছিলেন। গত ২০ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি। রাজধানীর ভাটারায় এক গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। তারা জানান, সোমবার সন্ধ্যায় আঁখি নামে ওই গৃহবধূর মরদেহ নিয়ে স্বামী তালহা পালাতে চাইলে বাড়িওয়ালা তাকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তালহাকে আটক করে। এ সময় তালহা দাবি করেন আঁখি আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।
স্বজনদের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকেরা প্রায় সময়ই টাকার জন্য নির্যাতন করত আঁখিকে। এই ঘটনায় করা মামলায় তানহাকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই দম্পতির 6 বছর ও 4 বছরের 2টি ছেলে রয়েছে। হাতুড় দিয়ে পা ভাঙছে, হাত ভাঙছে, এগুলা ভাঙছে, মাথার চুল কাটছে, এগুলা কাইটা এবং বিভিন্ন রকম আপনার ছ্যাঁকা দিচ্ছে, যেটা আমরা গায়ে আজকে পোস্টমর্টমে গিয়ে আমরা আজকে যেটা পাইলাম। আমাদের দাবি ফাঁসি, 3 জনের সুষ্ঠু বিচার চাই। তার বাবা মার সাথে কথা বলে আমরা আত্মহত্যা প্ররোচনা একটা মামলা নিয়েছি। যে মূল আসামি এই তানজিলার স্বামী আবু তালহা অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছি 10 দিনের রিমান্ড চেয়ে। আমরা 2 দিনের রিমান্ডও পেয়েছি। আর একজন আসামি তাকে অ্যারেস্ট করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কূটনীতিকদের জন্য আনা শুল্কমুক্ত সুবিধার মদ বিক্রিতে অনিয়মের অভিযোগ এনে ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসগুলোতে কড়াকড়ি আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থার কর্মকর্তারা বলছেন 6 ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউসকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। তবে ওয়্যারহাউসগুলোর অভিযোগ, জেনেভা কনভেনশন অমান্য করে মদ বিক্রিতে অযাচিত হস্তক্ষেপ করছে এনবিআর। জেনেভা কনভেনশন অনুযায়ী কূটনীতিক ও দূতাবাস কর্মকর্তারা অন্য দেশে দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় শুল্কমুক্ত সুবিধা পান। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ আন্তর্জাতিক অনেক সংস্থার প্রতিনিধিও এই সুবিধা পেয়ে থাকেন। বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির মদের চাহিদা পূরণে ঢাকায় 6টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস অনুমোদন দিয়েছে সরকার, যার দেখভাল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। এনবিআর কর্মকর্তারা জানান, কূটনীতিকদের এক্সেমশন সনদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাসবুকের হালনাগাদ তথ্য দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু মাঝে 1.5 বছর তা বন্ধ ছিল। এনবিআর-এর 3 দফা চিঠির প্রেক্ষিতে এ মাসেই হালনাগাদ তথ্য দেয় মন্ত্রণালয়। এনবিআর কর্মকর্তারা জানান, ওয়্যারহাউসগুলো থেকে নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির তথ্যও নেওয়া হচ্ছে। এদিকে কাস্টমস বন্ড কমিশনারেট জানিয়েছে, ওয়্যারহাউসগুলোকে অটোমেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। প্রিভিলেজড পারসনসদের কাছে বা যারা সুবিধা প্রাপ্ত আইনানুগভাবে তাদের কাছেই বিক্রি করলো কিনা সেই তথ্যগুলো একদম মাইক্রো লেভেলে, একদম ইন ডিটেলস তথ্যগুলো আমরা যাতে নিয়মিত পেতে পারি সেরকম একটি সফটওয়্যারের কাজও আগাচ্ছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ওয়্যারহাউস মালিকরা। ক্যামেরায় কথা না বললেও তারা জানান, কূটনীতিকরা সাধারণত নিজেরা আসেন না, অথরাইজেশন বা চিঠি লিখে প্রতিনিধি পাঠান, যার আলোকে মদ সরবরাহ করা হয়। কিন্তু কিছুদিন ধরে এনবিআর কর্মকর্তারা এতে আপত্তি জানাচ্ছেন। আমি ভারতে দেখেছি যে যায় না কখনো, আমি তো এখানে তো আমি ডিপ্লোম্যাট ছিলাম না কখনো, আমি কাজে বলতে পারবো। ভারতে কিন্তু আমরা কখনো দোকানে যেতাম না, দোকানের পক্ষ থেকে আমাদেরকে সরবরাহ করা হতো, কাগজটা আমরা পাঠিয়ে দিতাম, সেটা রেজিস্টার করা জিনিসগুলো আমাদের বাসায় পৌঁছে। এদিকে প্রতিটি ওয়্যারহাউসে কাস্টমস হাউসের একজন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তারপরও কেন অনিয়মের অভিযোগ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কখনো কখনো সেই অফিসারের ক্যাপাবিলিটির অভাব থাকে, তার প্রফেশনাল নলেজের অভাব থাকে, কখনো কখনো তিনি কননাইভ করেন, কখনো কখনো তিনি অসহায়ের মতো থাকেন, ফলে তাকে দিয়ে আর তো অনেক সময় অনেক কাজ করানো হয়। চলতি অর্থ বছরে 5 ওয়্যারহাউসকে প্রায় $55 লাখ মদ, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য আমদানির অনুমতি দেয় এনবিআর। আমদানি হয়েছে $44 লাখ। তবে মার্কিন ও সমমনা দূতাবাসের কর্মকর্তারা এসব ওয়্যারহাউস থেকে মদ নেন না, কেনেন মার্কিন দূতাবাসের নিজস্ব ওয়্যারহাউস থেকে। এই ওয়্যারহাউসে যাওয়ার এখতিয়ার নেই এনবিআর-এর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রেনেজ লাইন নির্মাণের সময় খোঁড়া সড়ক মেরামতের দায়িত্ব নিয়েছিল ওয়ার্ড কাউন্সিলরের ঠিকাদারি প্রতিষ্ঠান, যা আইনসঙ্গত নয় বলছেন নগর পরিকল্পনাবিদেরা। তারপরও বছর গড়ালেও শেষ হয়নি সেই কাজ। এতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের ধানমন্ডি 27 নম্বর থেকে শঙ্কর অংশ। খোঁড়াখুড়িতে বেহাল সড়ক, এই অবস্থায় যান চলাচলে ধুলার রাজ্যে পরিণত হয়েছে পুরো এলাকা। ড্রেনেজ লাইন সংস্কারের জন্য ধানমন্ডি 27 নম্বর থেকে শঙ্কর পর্যন্ত সড়কটি খোঁড়া হয় গত বছরের শুরুর দিকে। এরপর বছর গড়ালেও শেষ হয়নি মেরামত কাজ। ভাঙাচোরা সড়কে ভোগান্তি শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। গাড়ি ঘোড়া চালান ধরলে হয়তো ধাক্কার লগে পেসেঞ্জার পড়ে যায়, কেননা গাড়ির চাকা সরকারি খাদার মধ্যে পড়িয়া যায়। কাটার সময় তাড়াতাড়ি কাটে, কিন্তু ঠিক করার সময় তারা কাজটা দ্রুত কাজটা করে না। মানে লেন্থলি প্রসেসিংয়ে কাজটা চলতেছে, দ্রুত হচ্ছে না। খুব দ্রুত হলে আর কি খুব সুবিধা হতো আর কি।
সড়ক মেরামতের দায়িত্ব পায় তৎকালীন স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন স্বপনের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাইম ইন্টারন্যাশনাল লিমিটেড। বিভিন্ন সেবা সংস্থার লাইন থাকায় কাজ শেষ করতে বেশি সময় লাগছে বলে দাবি প্রতিষ্ঠানটির। সড়কটা টেন্ডার পেয়েছেন বোধহয়? জি, আমার ব্যবসাটাই ঠিক আছে। রাতের বেলায় পাইপলাইন করতে, তারপরে ডিপিটিসি যেই খামগুলো আছে না, বিভিন্ন জায়গায় আটকে আমাদের অবস্থাগুলো পড়ে যায়, তখন আবার এগুলি তাদেরকে বলে আবার এগুলি সরাতে হয়, এই কারণে দেরি। কাউন্সিলরের দায়িত্বে থেকে টেন্ডার নেয়ার বিষয়টি আইনসঙ্গত নয় বলছেন নগর পরিকল্পনাবিদেরা। জনভোগান্তি নিরসনে সিটি কর্পোরেশনকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ তাদের। কাউন্সিলরের যে দায়িত্বের যে জায়গা থেকে এই ধরনের কাজে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় থাকে, তো এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এই ধরনের কোনো কোম্পানিকে দেওয়ার আগেও সিটি কর্পোরেশনের এক ধরনের সচেতনতা দরকার ছিল। আর পাশাপাশি যাকে দেওয়া হয়েছে সেই কোম্পানির কাছ থেকে কাজটা বুঝে নেওয়ার জন্য যে সিটি কর্পোরেশনের যে তদারকি দরকার, সেটাও কিন্তু আরও বাড়ানোর প্রয়োজন। এদিকে মার্চের মধ্যেই সড়কটির কাজ শেষ হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্পটা বাস্তবায়নে একটু সময় লেগেছে আমাদের, বাট আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছি এই মাস আগামী মার্চের মধ্যে কাজ শেষ করার জন্য। একটা কাজ করার পরে একটি মেরামত করে ফেলি, রিপেয়ার করে ফেলি, এক সপ্তাহ পর আমাদের আবার কাটতে হবে। দ্যাট ইজ ওয়াই সবগুলো কাজের সমন্বয় করে যেন জনগণ বারবার কষ্ট না পায়, অল্প সময় নিয়ে আমরা সবগুলো কাজ শেষ করতে চাচ্ছি। ভবিষ্যতে সড়কের কাজে নজরদারি বাড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বঙ্গবন্ধুর উপাধির 52 বছর। 1969 সালে 23 ফেব্রুয়ারি লাখো জনতার সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা রেসকোর্স ময়দানে এক জনসভার আয়োজন করে। ওই জনসভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। সভায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 1969 সালের 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে আন্দোলনের সূত্রপাত হয়। গণ অভ্যুত্থানের সময় আসাদ, মতিউর, মকবুল, রুস্তম এবং ক্যান্টনমেন্টে সার্জেন্ট জহুরুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুসোহা মৃত্যুবরণ করেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে কারামুক্ত করে জনতা। বাংলাদেশ থেকে 10,000 শ্রমিক নিচ্ছে সিঙ্গাপুর। এছাড়া রোমানিয়া নেবে 2,000 জন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, করোনা পরিস্থিতির মধ্যেও নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আজ ওয়াশিংটন যাচ্ছেন মন্ত্রী। করোনার কারণে চাকরি হারিয়ে গত বছর থেকে দেশে ফিরেছেন কয়েক হাজার প্রবাসী। সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যেও চলছে মন্দ অবস্থা। এই পরিস্থিতিতে অনেকদিন ধরেই নতুন শ্রমবাজার খুঁজছিল সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, সিঙ্গাপুর ও রোমানিয়া থেকে নতুন প্রস্তাব এসেছে। আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের সঙ্গেও চলছে আলোচনা। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000 অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সো আমাদের মিশন, সিঙ্গাপুর মিশন, বাংলাদেশ মিশন প্রতিদিন 500-র অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলি, খবর পেলাম যে ওখানে হয়তো আরো 2,000 জনের এই নিবে। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। 3 দিনের এ সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। দুদেশের সম্পর্ক উন্নয়ন ও রোহিঙ্গা বিষয়ে দুটি আলাদা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইউএস চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন মন্ত্রী। বাংলাদেশ, আমেরিকার উই হ্যাভ লট অফ পটেনশিয়াল, আর আমেরিকা তো বড় দেশ, তাদের সাথে যদি আমরা আমাদের সম্পর্ক আরো উন্নত করতে পারি, দিস ইজ এ উইন উইন। আর আমাদের দেশের এখন অনেক কিছু অফার করার সুযোগ আছে। আন্দামান সাগরে নৌযানে ভাসমান রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এরা কোন দেশ থেকে গেছে এ বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। এদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ব্যাপারে কেউ প্রস্তাবও দেয়নি। তবে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন আরও 13 জন। এ নিয়ে আরও জানাতে বা সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, কখন এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যারা হত হয়েছেন তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা, এবং যারা আহত আছেন তাদের কি অবস্থা এখন? আমি আপনাকে জানাতে চাই যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কের কোনাবাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি বাসের সাথে বিপরীত দিকগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পরে কিন্তু আসলে ঘটনাস্থলে 4 জন নিহত হয়েছে এবং হাসপাতালে
নেওয়ার পরে আরো একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এখানে দাঁড়িয়েছে 5 জনে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা জানিয়েছে যে এখানে আসার পরে তারা যে ফায়ার সার্ভিসের সহযোগিতায় যেগুলো আসলে হতাহতদের পেয়েছে তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠাতে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা সদর হাসপাতালে খবর নিয়েছিলাম, সেখানে আসলে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের চিকিৎসক জানিয়েছেন এবং বাকিদের এখানে চিকিৎসা চলছে। এখানে আসলে এই ঘটনার পরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা উদ্ধার কাজ পরিচালনা করছে। বাসটি আসলে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে কিন্তু বাসটি দুমড়ে মুচড়ে গেছে এবং সেটি বাস পরে পার্শ্ববর্তী খাদে পড়ে গেছে। এখানে কিন্তু আসলে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আসলে যে বাসটি ছিল সে বাসটি একজন দুমড়ে মুচড়ে গেছে। সে বাসটি আসলে বগুড়া থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল এবং এখানে যারা হতাহত ঘটনা যারা নিহত হয়েছে তাদের অধিকাংশের বাড়ি বগুড়া বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আসলে সঠিক যে তাদের যে পরিচয় সেই পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এখানে তারা বলছিল যে বাসটি যখন বগুড়া থেকে ছেড়ে এখানে এই ঘটনাস্থলে তখন বিপরীত থেকে একটি ট্রাক এসে ট্রাকটি ছিল বিপরীত দিক থেকে আসে এবং সেই ট্রাকটি তাদের মুখোমুখি আসে এবং সেখানে সংঘর্ষ ঘটনা ঘটে। এখন পর্যন্ত সিরাজগঞ্জ হাসপাতালে যাদের চিকিৎসা রয়েছে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এখানে উদ্ধার কাজ করছে এবং তথ্য সংগ্রহ করছে। এখানে ফায়ার সার্ভিস রয়েছে। এই ঘটনার পর থেকে আসলে সড়কে যে যান চলাচল সে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে এবং এখানে আসলে পুলিশ সড়কযাত্রার সচেতনতাকে সে কাজও করছে। সিরাজগঞ্জ থেকে বাস ও ট্রাকের দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। রাজধানীতে সোমবার নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার ও 6 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই বলছে কারখানাটির অনুমোদন নেই এবং নামিদামি কোম্পানির নাম ও লোগো ব্যবহার করছিল। এছাড়াও প্রসাধনী তৈরিতে প্রতিষ্ঠানটি ব্যবহার করছিল ক্ষতিকর রাসায়নিক, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এভাবেই তৈরি হচ্ছে নামকরা বিদেশি প্রসাধনী। কোনো রকম ল্যাব টেস্ট ছাড়াই ঘরে বসে প্রস্তুত হয় দেশি বিদেশি নামকরা ব্র্যান্ডের পণ্য। চকবাজারের রহমতগঞ্জে নিধি কসমেটিক্স নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। কারখানার কর্মচারীরা জানান কয়েক বছর ধরেই তারা এভাবে ঘরের মধ্যে প্রসাধনী তৈরি করছেন। এখান থেকেই এসব প্রসাধনী পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। উনি বড়ার পরে একজন ক্যাপ লাগায় মুখটায়, তারপর হলো আরেকজন দেয়, ওটা হলো আমি মালদারকে যে কার্টুনটা আছে না, কার্টুনটাই যেভাবে আর কি এই যেভাবে কার্টুনটা বাইঙ্গা এখানে মালটা নিয়ে আমি আবার এই যে লাগে আরেকজন দিতাম। যে সমকে অর্ডার হয় এমকে ফোন দেয় আমি আসি, আইসে এনতে মাল নিয়ে যাই, আবার চকে তা দিই। টিউব আসে, এই নিধি টিউবের ভিতরে আমরা ভরে মার্কেটে সেল দেওয়া হয়। বিএসটিআই বলছে প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়েই বিএসটিআই লোগো ব্যবহার করছে। এছাড়াও দেশি বিদেশি নামকরা ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমও অবৈধভাবে তৈরি হয় কারখানাটিতে। যেহেতু স্কিন ক্রিম প্রোডাক্টটা বিএসটিআই একটা রেগুলেটরি প্রোডাক্ট, এই পণ্য বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটিআই থেকে লাইসেন্স নিতে হবে। ওনাদের এই ধরনের কোনো কাগজপত্র কিচ্ছু নেই এবং এই প্রোডাক্টগুলো যেহেতু একটা সেন্সিটিভ প্রোডাক্ট এবং যে ধরনের কেমিক্যালগুলো তারা এখানে বর্ণনা করছেন আসলে তার কিছুই পাওয়া যায়নি। র্যাব বলছে নকল প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয় ত্বকের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক। ত্বক ফর্সার ক্রিমে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় তা অতিমাত্রায় ব্যবহারে ত্বকের ক্যান্সারও হতে পারে। তাদের কোনো প্রশিক্ষিত কারিগর নাই এবং আপনি এখানে দেখেছেন বিভিন্ন প্রকার কেমিক্যালস ইউজ করা হচ্ছে, ঠিক আছে, যে কেমিক্যালসগুলো কিন্তু কোনো লেবেলিং নাই, অর্থাৎ এই কেমিক্যালগুলো কবে উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে বা কোন কোম্পানির তৈরি এই সম্পর্কে কিন্তু কোনো প্রকার ইন্ডিকেশন নাই। অভিযানে আটক 2 কর্মচারীকে 6 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাস কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আর মালিক পলাতক থাকায় কারখানাটি সিলগালা করা হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েতে সাজার পর এবার এমপি পদ হারালেন কাজী শহীদ ইসলাম পাপুল। সোমবার বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতে 4 বছরের জেল হয়েছে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্যের। সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে হবে নির্বাচন। অবশেষে সংসদ সদস্য পদ হারালেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে সোমবার গেজেট জারি করে সংসদ সচিবালয়। 28 জানুয়ারি পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। সেদিনই সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। দেশে কোনো সংসদ সদস্যের বিদেশে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম।
ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত ব্যক্তি এমপি থাকতে পারবেন না, উনি এমপি ইলেকশনও করতে পারবেন না, এমপি থাকতেও পারবেন না। এটি আমাদের সংবিধানের নির্দেশনা। সংবিধান প্রণয়নের ইচ্ছা হলো কোন লোক নির্বাচিত হবেন, তার ভাবমূর্তি উজ্জ্বলতা থাকবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় সংরক্ষিত আসনে স্ত্রী সেলিনা ইসলামও এমপি হন। পাপুল তার স্ত্রী শালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিষয়টাকে শেষ নয় শুরু হিসাবে দেখতে হবে, প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের উপাদান, এই ধরনের ব্যক্তিবর্গ যাতে রাজনীতি অনুপ্রবেশ করতে না পারে তার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার এখতিয়ার এবং অধিকার, দায়িত্ব সবগুলোই আমাদের রাজনীতির নেতৃবৃন্দের হাতে আছে। এর আগে পাচারের শিকার 5 বাংলাদেশের অভিযোগের ভিত্তিতে গত জুনে গ্রেপ্তার হন পাপুল। পরে তদন্ত করে পাপুল সহ 9 জনের বিরুদ্ধে অর্থ পাচার, মানব পাচার, ঘুষ লেনদেন ও রাষ্ট্রীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগ আনে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে ক্লাস শুরু হবে 24 মে, আর আবাসিক হল খুলে দেওয়া হবে 17 মে। ক্লাস শুরুর আগ পর্যন্ত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনার কারণে 11 মাস ধরে বন্ধ সব পাবলিক বিশ্ববিদ্যালয়। অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হলেও যুক্ত হতে পারেনি বেশিরভাগ শিক্ষার্থী। অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে আবাসিক হল না খুলেই। তাই হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হল খুলে দেওয়ার জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। এই অবস্থায় 24 মে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার 7 দিন আগে খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো। এই সময়ের মধ্যেই সব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর হল খোলার আগ পর্যন্ত কোনো শিক্ষার্থী সেখানে অবস্থান করতে পারবেন না। প্রায় 1 বছর হলগুলো ব্যবহার হচ্ছে না, কাজেই হলগুলোর বিভিন্ন ধরনের যে সংস্কারের কাজও আগে থেকেও কিছু কিছু প্রয়োজন ছিল, এই সময়েও ব্যবহার না হবার কারণেও আরো কিছু যেগুলো সমস্যা হয়েছে, সেই সমস্ত হল সমূহের অবকাঠামোগত সংস্কার, মেরামতের সমস্ত কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করবেন। শিক্ষামন্ত্রী জানালেন, বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। করোনার কারণে চাকরির বয়স বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। করোনার কারণে আবেদনের, এই বিসিএস পরীক্ষার আবেদনের বয়স সীমা যাদের অতিক্রান্ত হয়ে যাবে তারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল কলেজ খোলার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কার্যক্রম পরিচালনা হবে স্বাস্থ্যবিধি মেনে। খোলার তারিখ শিগগিরই জানাবে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে আবাসিক হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পরও তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া একই দাবিতে বিক্ষোভ ও সময় বেঁধে দিয়েছে রাজশাহী, সিলেট ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শুক্রবার গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তার কারণ দেখিয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন 10টি হলের তালা ভেঙে প্রবেশ করে তারা। এ ঘটনায় সোমবার সকাল 10টার মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নির্দেশনা উপেক্ষা করে উল্টু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের তালা ভেঙে হলে অবস্থান নেয় ছাত্রীরা। কোনো ক্লাস পরীক্ষা না থাকলেও হলে থাকার সিদ্ধান্তে অনড় শিক্ষার্থীরা। যেহেতু আমাদের নিরাপত্তার জন্য হলটাই সবচেয়ে বেশি উপযুক্ত স্থান বলে আমরা মনে করতেছি, তার জন্য আমরা হলেই অবস্থান করব। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস আমাদের ছাত্ররা কোথায় থাকবে? তো সেক্ষেত্রে আমরা যেহেতু কোথাও আমাদের নিরাপত্তা বোধ করছি না, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সিদ্ধান্ত যে আমরা এই কদিন হলেই থাকবো। এ নিয়ে একাধিকবার হল প্রভোস্ট ও প্রক্টর শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সরকারি সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তারা যাতে সরকারের যে ঘোষিত দিন তারিখগুলো আছে সেগুলো মেনে নিয়ে যারা বিশ্ববিদ্যালয় হলে ইতিমধ্যে উঠেছেন তারা হল ছেড়ে দেবেন। আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে 2 দিন ধরে প্রশাসন ভবন ও বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হল খোলার সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য। এটা করলে ওরা লেখাপড়া করতে চাইছে, ওরা ক্যাম্পাসে ফিরে আসতে চাইছে, এটা আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করা দরকার, কিন্তু তাদেরকে আমি পরিস্থিতিটা আমি একটু বুঝতে বলি। এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্কুল কলেজ সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশে ভ্যাকসিন উৎপাদন ও গবেষণা কাজে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী, আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন মন্ত্রীরা। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৫-৬ দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকাদান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানান তিনি। খোলার বিষয়টা পরিবেশটা বিবেচনা করার, মানে পরিবেশটা প্রিভিউ করার সিদ্ধান্ত নিচ্ছে এক্সপার্ট এবং ল এনফোর্সিং বা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই বসতে। আমরা আশা করি ৫-৬ দিনের মধ্যে বসে একটা আলোচনার ব্যবস্থা। দেশে ভ্যাকসিন উৎপাদন ও গবেষণার কাজে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেতে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট বা IVI প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে নতুন আবিষ্কৃত ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে ভ্যাকসিন উৎপাদন সহজ হবে। দেশেই স্বল্প মূল্যে পাওয়া যাবে ভ্যাকসিন, জানান সচিব। ভ্যাকসিনের WHO প্রি কোয়ালিফিকেশন অর্জনের পথও আমাদের সুগম হবে, যা বিদেশে বাংলাদেশের ভ্যাকসিনের বাজার সম্প্রসারণে সহায়তা হবে। আমাদের যেহেতু ফার্মাসিউটিক্যাল মানে প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড মোটামুটি হাইয়েস্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড আপলোডেড, সুতরাং এই ক্ষেত্রে আমরা আশা করি খুব কুইকলি এগুলো অচিভ করতে পারবো। আর বিশেষ করে বর্তমানে অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আরো বেশি আপনার প্রয়োজন বলে অনুভূত হচ্ছে। বাংলাদেশ পেটেন্ট আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এতে পেটেন্ট মালিক 20 বছরের জন্য মেধাস্বত্ব পাবেন এবং এ সময়ের পর তা সবার জন্য উন্মুক্ত হবে। এছাড়া বাংলাদেশ শিল্প নকশা আইন চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় 17.5 কেজি স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব স্বর্ণের দাম প্রায় 10 কোটি টাকা। চলতি অর্থ বছরে 8 মাসে প্রায় 123 কেজি স্বর্ণ আটক হয়েছে বলে জানান তিনি। সোমবার সকাল 10:30টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থা NSI এর একটি যৌথ দল। এ সময় উড়োজাহাজের এসি প্যানেলে পরিত্যক্ত অবস্থায় 150 পিস স্বর্ণ পান তারা। দুটা সিটের ডান দিকে জানালার পাশে এসির নিচে একটা প্যানেলের, দুইটা প্যানেলের ভিতরে একটা লুকানো ছিল। তো ওই প্যানেল দুটা একটু লুজ ছিল এবং একটু ফোলা ছিল। এটা দেখে আমাদের গোয়েন্দা অফিসাররা তারা আইডেন্টিফাই করে যেখানেই থাকতে পারে। এটা খুলে সেখান থেকে মোট 150 পিস স্বর্ণবার, যার ওজন প্রায় 17.5 কেজি, এটা জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তবে জড়িতদের চিহ্নিত করতে প্রস্তুতি চলছে বলে জানান শুল্ক গোয়েন্দার মহাপরিচালক। প্যাসেঞ্জার নেমে যাওয়ার পরে আমরা সার্চ করি, তো প্যাসেঞ্জার তো নেমে চলে গেছে, তবে তাদের আইডেন্টিফাই করা কঠিন না। আমরা অলরেডি প্যাসেঞ্জার লিস্ট নিয়েছি, আমরা ক্রু লিস্ট নিয়েছি, আমরা সবকিছু মিলে আমরা দেখব, দেখে প্রয়োজন হলে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমরা ফৌজদারি মামলা করলে তো তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে, আটক করা সম্ভব হবে। অবৈধ ব্যবহারের জন্যই অসৎ উপায়ে স্বর্ণ আসছে বলেও জানান শুল্ক গোয়েন্দার মহাপরিচালক। মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারে বেড়ে চলেছে রেল দুর্ঘটনা। গত 4 মাসেই আখাউড়া সিলেট রেলপথে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে 6 বার।
ফলে এই রুটে রেল ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছেন যাত্রীরা। দুর্ঘটনার জন্য জোড়াতালি দেয়া পুরনো রেলপথ ও সেতুকে দায়ী করছেন স্থানীয়রা। আখাউড়া সিলেট রেলপথের দৈর্ঘ্য ১৭৭ কিলোমিটার। এর মধ্যে মৌলভীবাজার অংশের শ্রীমঙ্গল ও কুলাউড়া, হবিগঞ্জের শাহাজি বাজার এবং সিলেটের বিয়ানীবাজার অংশে প্রায়ই ঘটছে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা। এসব এলাকায় গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে 4 বার এবং চলতি মাসে 2 বার ট্রেন লাইনচ্যুত হয়। জোড়াতালি দিয়ে চালু রাখা রেল লাইন এবং পুরনো সেতুর কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্রিটিশে জেলা করে গেছিল বাস দিয়া কোনো রকম তারা চালা এখন এটার কোনো খেয়াল নাই, বোঝা যায়। কয়েকদিন পর পর গাড়ি পড়ে, তারপর কিছু সংস্কারমূলক কাজ করা হয়, তারপর আবার যে সেই হয়ে যায়। বারবার ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়ছে সেবায়। নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা বিলম্ব, 4 ঘন্টা বিলম্ব হয়। যাত্রীরা টিকিট ফেরত নেওয়ার জন্য আমার এখানে আসে, তো আমি আবার সেটা ফেরত দেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে হয়, সেখান থেকে আমাকে অনুমতি আনতে হয়। এই যে আমি একটা বিড়ম্বনার মধ্যে পড়ি এবং যাত্রীরাও তো একটা বিড়ম্বনার মধ্যে পড়ে। এই রুটে ছোট বড় মিলিয়ে সেতু 270টি, এর মধ্যে মৌলভীবাজার অংশেই রয়েছে 107টি। জোড়াতালি দিয়ে সচল রাখা অনেক সেতুরই বয়স পেরিয়েছে 100 বছর। দুর্ঘটনা রোধে মৌলভীবাজার অংশের ঝুঁকিপূর্ণ 20টি সেতু মেরামতের উদ্যোগের কথা জানান এই রেল কর্মকর্তা। দীর্ঘদিনের পুরাতন ট্র্যাক, আরেকটা হচ্ছে পাহাড়ি এলাকায়, একদিকে উপরে নাম ড্রাস্টিক কিছু অ্যাকশন নিয়েছি, চেঞ্জ হয়ে যাবে। আমাদের বেশ কিছু টেন্ডার হয়ে গেছে, 6 মাসের মধ্যে এটা ভালো ডেভেলপমেন্ট আমার রেলওয়ে ট্র্যাকেরটা দেখা যাবে। আখাউড়া সিলেট রুটে প্রতিদিন 6টি আন্তনগর ও 2টি লোকাল ট্রেন চলাচল করে। এসব ট্রেনে যাতায়াত করেন সিলেটের 4 জেলা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ এক অনবদ্য সৃষ্টি। ফসলের মাঠে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ মিনার সহ নানা অনুষঙ্গ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এমন শিল্পকর্ম তুলে ধরেছেন কিশোরগঞ্জের কুলিয়াচরের এক কৃষক। অনেক জীবনের আত্মত্যাগে পাওয়া মায়ের ভাষার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। ফসলের জমিতে ফুটিয়ে তোলা হয়েছে শহীদ মিনারের অবয়ব, তবে তার রং তুলির আঁচড়ে নয়, প্রকৃতির মেলবন্ধনে এক কৃষকের ভালোবাসা। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের কৃষক রোমান আলী শাহ ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবুজ পালন শাক আর লাল শাক দিয়ে পরম মমতায় রূপ দিয়েছেন শহীদ মিনার সহ অন্য অনুষঙ্গের। 21শে ফেব্রুয়ারি এটা কি, এই তাৎপর্যতা তুলে ধরার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার কৃষি প্রযুক্তিতে লাল শাক এবং পালং শাক দিয়ে এই নতুন প্রজন্মকে 21শে ফেব্রুয়ারির কেন আসলো, কিভাবে হইল, এই জিনিসটা নতুন প্রজন্মকে জানানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াসটা আমি এখানে করছি। ফসলের মাঠে এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। বিভিন্ন অক্ষর লিখছেন, বাংলা অক্ষর, শাকসবজি দিয়া আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি। হ্যাঁ, আমাদের সবাই ভালো লাগছে, তাকে অনেক ধন্যবাদ। উনি খুব সুন্দর একটা জিনিস করছে, আমাদের পছন্দ হয়েছে। আমাদের নতুন প্রজন্ম এটা শিখে আরো কিছু করতে পারবে। এমন সৃজনশীল কাজে কৃষক রোমান আলী শাহর পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। জনাব রোমান আলী শাহ তিনি একজন প্রগতিশীল কৃষক, একই সাথে তিনি একজন সৃজনশীল মানুষও। এই দেশের মাটি মানুষকে তিনি ভালোবাসেন। রোমান আলী শাহ যদি আরো কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে আরো সহযোগিতা করবো ইনশাল্লাহ। রোমান আলী শাহর 6% জমির এই জীবন্ত ক্যানভাস জানান দিচ্ছে ভাষার শহীদদের প্রতি অনবদ্য ভালোবাসার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জমির বিপরীতে ঋণ নিয়ে তা বারবার হাত বদল করে টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। রাজধানী গ্রিন রোডে প্রায় 3.5 বিঘা জমি ব্যবহার করে আত্মসাৎ করা হয়েছে 263 কোটি টাকা। দুদক বলছে, এভাবেই সম্পদের হাত বদল করে পিকে হালদার চক্র 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন পিকে হালদার। কিভাবে তিনি এই টাকা কেনাবেচার মাধ্যমে আত্মসাৎ করেছেন তারই একটি নমুনা আমরা আজ এই প্রতিবেদনে তুলে ধরব। 2005 সালে জেনিত ও জেফার নামে 2 নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে পিপলস লিজিং থেকে 20 কোটি টাকা ঋণ নেন মোয়াজ্জেম হোসেন। পরে গ্রিন রোডের জমিটি এ টাকায় কেনা হয় প্রতিষ্ঠান দুটির নামে। 2011 সালে পিপলস লিজিংয়ের কাছে 123 কোটি টাকায় বিক্রি করা হয় জমিটি। তবে জমির নিবন্ধন হয় পিপলস লিজিংয়ের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের নামে।
এরপর 2017 সালে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 120 কোটি টাকা ঋণ নিয়ে জমিটি কিনে নেয় লিপ্রো ইন্টারন্যাশনাল নামে আরেকটি প্রতিষ্ঠান। বোর্ডের অনুমতি ছাড়া পিকে হালদারের নির্দেশে এই টাকা ঋণের নামে বের করে আনা হয়। জবানবন্দিতে এসব তথ্য দেয় ইন্টারন্যাশনাল লিজিংয়ের তখনকার ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। এটাও কিন্তু উনি টাকাটা নিয়ে আবার ব্যাংক থেকে সম্ভবত লোন নিয়েছেন, নিয়ে সেটা আবার লিয়ারিংয়ের মাধ্যমে টাকাটা পাচার করে দিয়েছেন। এবং পিকে শুধু একা না, পিকে একটা সিন্ডিকেট, পিকে হেডেড বাই পিকের মাধ্যমে সোজা কথা তারা ওলট পালট করে খাচ্ছিল। এই জমির বিপরীতে নেয়া কোনো ঋণই পরিশোধ করা হয়নি। ঋণ নিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করা হলেও জমির মালিকানা শেষ পর্যন্ত কাগজে কলমে পিকে হালদার চক্রের কাছে রয়ে যায়। জমিটির মালিকানা সত্ত্ব বর্তমানে পিকে হালদার চক্রের প্রতিষ্ঠান লিপ্রো ইন্টারন্যাশনালকে বলা হলেও সরজমিনে গিয়ে জমিটি বেদখল অবস্থায় পাওয়া যায়। আমার নাম হলো জায়গা আমিনুল, সবাই ডাকে আর কি, আমিনুল করে পরিচিত। এই জায়গার মালিককে জানেন? না, আমরা দেখছি, চিনি না, উনি মনে হয় বাহিরে থাকে আর কি। কত টাকা ভাড়া দেন? 30,000। 30,000। কতদিন ধরে আছেন আপনারা? 1 বছরও নাই। কামরুল উনি কার লোক? এটা বলতে পারলাম না দাদা। আমিনুল ভাই কে, উনি কে মালিক? এটা সঠিক বলতে পারবো না। দুদক বলছে শুধু সম্পদ নয়, বিভিন্ন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা ব্যবসা দেখিয়ে 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি রফতানির আড়ালে 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ওভার ইনভয়েসের মাধ্যমে অর্থ পাচারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর এ বিষয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর প্রতিবেদনের তথ্য ধরে গত বছর ডিসেম্বরে মাঠে নামে দুদক। অভিযোগ, আমদানি রপ্তানির আড়ালে প্রতিবছর পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। অনুসন্ধানে নেমে আল মুসলিম গ্রুপের একেএম নিটওয়্যারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পায় দুদক। 2015 ও 16 সালে পণ্য রপ্তানির আড়ালে বিদেশে 175 কোটি টাকা পাচার করেছে প্রতিষ্ঠানটি। আল মুসলিম গ্রুপ যে তারা এই একই প্রক্রিয়ায় 175 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ওই গ্রুপটার কথা উল্লেখ ছিল। বর্তমানে দুদকের একটি অনুসন্ধান টিম তৈরি করে তারা এটা তদন্ত করছে। দুদককে আরও 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য দেয় জাতীয় রাজস্ব বোর্ড। পণ্যের মূল্য বেশি দেখিয়ে এই আমদানির আড়ালে পাচার করা হয়েছে বিপুল অর্থ। এই বিষয়ে আরও একটি আলাদা অনুসন্ধান শুরু করেছে দুদক। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে অর্থ বিদেশে যায় সেই অর্থ পাচার রোধ এবং এই অর্থের ব্যাপারে অনুসন্ধানের জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি বা অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যারা কাজ শুরু করেছে। এখন থেকে অর্থ পাচারের আলামত পেলেই দুদকের কাছে তথ্য সরবরাহ করবে এনবিআর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রায় 6,500 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2,79,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 24,84,000। আক্রান্ত 11,22,00,000-এর বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 21 জুন থেকে যুক্তরাজ্যে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তার জন্য মানতে হবে কড়া বিধিনিষেধ। 8 মার্চ থেকে 4 ধাপে তুলে নেওয়া হচ্ছে এই লকডাউন। এদিকে গত বছর নভেম্বরের তুলনায় ভারতে বেড়েছে সংক্রমণের হার। এর মধ্যে সবচেয়ে বিপাকে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দুর্বৃত্তের হামলায় দেশটির ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও সহ 3 জন নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার সকাল 10:15টার দিকে কানিয়ামাহারো শহরের কাছে অপহরণের উদ্দেশ্যে বহরটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হন ইতালির রাষ্ট্রদূত, তার দেহরক্ষী ও জাতিসংঘ খাদ্য কর্মসূচির একজন গাড়ি চালক। তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা জানা যায়নি। এখনও দায় স্বীকার করেনি কেউ। 2017 সাল থেকে কঙ্গোর কিনশাসাতে মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালনের 2 বছর পর 2019 সালে ইতালির রাষ্ট্রদূত হন 43 বছরের আত্তানাসিও। উইঘুরে মুসলিমদের ওপর চীনের আচরণকে গণহত্যা হিসেবে বর্ণনা করল কানাডা।
সোমবার উইঘুর ইস্যুতে চীনের বিরুদ্ধে বাধ্যতামূলক নয় এমন একটি প্রস্তাব পাশ করে কানাডার পার্লামেন্ট। দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির আনা প্রস্তাবটি কানাডার হাউস অব কমন্সে 266 ভোটে পাশ হয়েছে। গণহত্যা শব্দ ব্যবহারে আপত্তি থাকায় ভোটদানে বিরত ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিসভার সদস্যরা। 2022 সালে শীতকালীন অলিম্পিকের ভেন্যু বেইজিং থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানিয়েছে কানাডার পার্লামেন্ট। এদিকে মঙ্গলবার ট্রুডো এবং জো বাইডেনের ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়কর সহ অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য আইনজীবীদের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। এতদিন এসব তথ্য হস্তান্তরে আপত্তি জানিয়ে আসছিলেন ট্রাম্প, তবে সর্বসাধারণের সামনে এই তথ্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের গ্র্যান্ড জুরি বোর্ড এসব নথি বিশ্লেষণ করবে। এরপরই তারা নির্ধারণ করবেন এই মামলায় ট্রাম্পকে আদালতে হাজিরা হতে হবে কিনা। গত বছর জুলাইয়ে নিউ ইয়র্কে ট্রাম্পের আয়কর ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2000 থেকে 2015 সময়ের মধ্যে 10 বছরই কোনো কর দেননি ডোনাল্ড ট্রাম্প। অবশ্য করের বিভিন্ন সুবিধা নিয়েছেন তিনি। সাদা বরফে মোড়া এক শীতের সকালের দৃশ্য যেন এক নিমেষেই শীতের বিবর্ণতা দূর করে দেয় মন থেকে। ঠিক এমনই দৃশ্যের দেখা মিলেছে সিরিয়ার পার্বত্য অঞ্চল ব্লোডাউনে। স্থানীয়রা ঠান্ডা উপেক্ষা করে এই মনোরম পরিবেশে আনন্দে মেতে উঠেছেন নিজের পরিবার নিয়ে। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আজ নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। করোনাকালে প্রথম বিদেশ সফরে ক্রিকেটার স্টাফ মিলিয়ে বহর 35 সদস্যের। কোয়ারেন্টাইন পর্বে ফিটনেস সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মেডিকেল টিম। পরিবর্তিত প্রেক্ষাপট আর বৈরী কন্ডিশনের সাথে মানিয়ে সিরিজে ভালো করার প্রত্যয় তাসকিনের। এ যেন উৎসব, মুক্তির আনন্দ। দীর্ঘ 1 বছর পর বিদেশ সফরে যাচ্ছে টাইগাররা। মঙ্গলবার বিকেলেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। আগের দুপুরটা তাই একটু বেশি রঙিন ক্রিকেটারদের। উইন্ডিজের বিপক্ষে মিলেছে অম্ল মধুর অভিজ্ঞতা। এবার অ্যাওয়ে সিরিজের বড় পরীক্ষা, যে কারণে উড়াল দেওয়ার আগে বসতে হয়েছে আলোচনাতেও, যেখানে বোর্ড প্রধানের পাশে ছিলেন গুরুত্বপূর্ণ পরিচালকেরাও। নিউজিল্যান্ড সফরে সবাই তাকিয়ে পেসারদের দিকে, সেই আশার প্রতিদান দিতে চাইছেন তাসকিন। ওইসব উইকেটে অনেক সময় খুব ভালো উইকেটও পাওয়া যায়, তো মানে আশাবাদী, কারণ যখন আমরা অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে ওয়ার্ল্ড কাপ ইভেন্টগুলো খেলেছিলাম তখন কিন্তু অনেক ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য এবং বোলিংয়ের জন্য। বায়োবাবল করোনা প্রোটোকল সম্পর্কে ধারণা থাকলেও নিউজিল্যান্ডের করা নিয়ম নীতি মেনে চলা বড় চ্যালেঞ্জের বিষয়। কি করতে হবে আর কিভাবে নিজেকে ফিট রাখতে হবে, বিসিবি মেডিকেল টিম তা জানিয়ে দিয়েছে ক্রিকেটারদের। যেহেতু প্লেয়ার আগে থেকে জানে যে ওরা কি আশা করছে নিউজিল্যান্ডের প্রথম 6 দিন, এর জন্য মানসিকভাবে তারা প্রস্তুত আছে। এর জন্য আমরা প্লেয়ারদেরকে বলেছি যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেদেরকে জড়িত রাখার জন্য। নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর এপ্রিলে শ্রীলঙ্কা সফর, এরপর একাধিক সিরিজ নিশ্চিত হয়ে আছে। অনেকটাই আগের অবস্থায় ফিরতে শুরু করেছে এফটিপি। বিসিবি দ্রুত সময়ের মধ্যে ঠিক করে ফেলতে চাইছে মিডিয়া ও টিম স্পন্সর। আমাদের যে ওয়ার্ল্ড টি-20 এবং অন্যান্য যে ইভেন্টগুলো আছে, অবশ্যই 2023 পর্যন্ত যে ইভেন্ট আছে ইনক্লুডিং এশিয়া কাপ, সবকিছু কনসিডার করেই আমরা আমাদের নেক্সট টিম স্পন্সর টার্গেট করব। মঙ্গলবার বিকালে 35 সদস্যের বাংলাদেশ দল উড়াল দেবে নিউজিল্যান্ডের পথে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টে উইন্ডিজ ধাক্কার পর শ্রীলঙ্কা না গিয়ে সাকিবের আইপিএলে খেলার সিদ্ধান্তে হতাশ বিসিবি সভাপতি। ভবিষ্যৎ ভাবনায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী কমিটমেন্ট জরুরি, সেই অনুযায়ী গাইডলাইন তৈরি করবে বোর্ড। এখন থেকে কে কোন ফরম্যাটে খেলবেন সেটা চুক্তিতে লিখিতভাবে থাকতে হবে বলেছেন নাজমুল হাসান পাপন। নিষেধাজ্ঞা থেকে ফিরে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলেছিলেন। দীর্ঘ বিরতির পর প্রিয় মাঠে ফিরে নতুন শুরুর আভাসও দিয়েছিলেন।
কিন্তু সাকিবের মন বোঝা দেয়, নিজের পছন্দকেই গুরুত্ব দেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার ইচ্ছায় বাদ সাধতে পারে না কেউ, বিসিবিও পারেনি। অর্থের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন সাকিব। দেশের ক্রিকেটের দুঃসময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য ছুটি চাওয়ায় ক্রিকেটের অভিভাবক সংস্থার ঘোর কাটছে না। আমাকে যদি বলেন মন খারাপ, আমাদের মনটা খারাপ কেন? ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের মাটিতে আবার দুটো পরপর টেস্ট হারলাম। এরপরে যদি কেউ বলে যে আমি নেক্সট টেস্টটা না খেলে, মানে আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে যে নেক্সট টেস্টটা আমাদের জিততেই হবে, সেই জায়গায় যদি কেউ মনে করে এটা খেলবে না, অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সাকিবের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় বিসিবি। ভবিষ্যতে জটিলতা এড়াতে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তি নতুন গাইডলাইন করা হচ্ছে। কে কোন ফরম্যাটে খেলবে থাকতে হবে লিখিতভাবে, জানালেন বিসিবি সভাপতি। কে কোন ফরম্যাট খেলতে চায় তাদেরকে বলতে হবে, এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে, তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে, কারণ এই কন্ট্রাক্টে যে সই করবে তাকে তখন তো আমরা যেতে দিব না। আইপিএলে এবার বাংলাদেশের আরেক প্রতিনিধি মুস্তাফিজ ছুটি চেয়ে বিসিবিকে চিঠি না দিলেও পাপনের সঙ্গে দেখা করেছেন। টাইগার পেসারকে সাকিবের মতো ছুটি দেওয়ার আশ্বাস দেন বিসিবি সভাপতি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মার্চে আফগানিস্তান না আসলে পূর্ণ পয়েন্টের দাবি জানিয়ে এএফসিকে চিঠি দিয়েছে বাফুফে। সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা এএফসির। এদিকে পাতানো ম্যাচ ও স্পট ফিক্সিং ইস্যুতে বিশদ তদন্ত চলছে। আরামবাগকে দেয়া তৃতীয় চিঠির জবাব এখনো পায়নি ফেডারেশন। বিশ্বকাপ বাছাইয়ে জুনের সব ম্যাচ সেন্ট্রাল ভেন্যুতে হচ্ছে তা নিশ্চিত। তবে মার্চে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সিলেটে আয়োজনে এখনও অনড় অবস্থানে বাফুফে। রোববার এএফসিকে দেয়া সবশেষ চিঠিতে সেটা আবারও জানানো হয়েছে। পাশাপাশি আফগানিস্তান না এলে পূর্ণ পয়েন্টের দাবি বাফুফের। যদি কোনো কারণে আমাদের ম্যাচটা না হয়, নিয়ম অনুযায়ী আমরা আমাদের যে 3 পয়েন্ট পাওয়ার যোগ্য, যদি আফগানিস্তান কোনো কারণে বাংলাদেশে না আসে, আমাদের পয়েন্ট আমাদেরকে নিয়ম অনুযায়ী অ্যাওয়ার্ড করা হোক, সেই বিষয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের চিঠিতে উল্লেখ করেছি। ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ আর স্পট ফিক্সিং অভিযোগ, এএফসির সাথে যোগাযোগ রেখেই তদন্ত কার্যক্রম চালাচ্ছে বাফুফে। ব্রাদার্স আরামবাগের সাথে চিঠি চালাচালি চলছে, অভিযোগ অস্বীকার করেছে দুই ক্লাবই। এখন আরও তথ্য উপাত্তের খোঁজে বাফুফে। ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আর আরামবাগ ক্রীড়া সংঘের কাছ থেকে এখনও আমরা কোনো উত্তর পাইনি। নির্দিষ্ট কর্মকর্তার সাক্ষ্য নেওয়া, তার বক্তব্য নেওয়া, প্রশিক্ষকের বা কোচের বক্তব্য নেওয়া, তার সাক্ষ্য নেওয়া, প্লেয়ারকে বাফুফে ভবনে এসে তার বক্তব্য নেওয়া, তার সাথে কমিউনিকেট করা। সো দেয়ার আর সাম ফেজেস। সো আমাদেরকে সেই জিনিস পর্যন্ত আসলে এগোতে হবে। এবং ইন দ্য মিন টাইম আবারও বলছি, যেহেতু জিনিসটা আমাদের জন্য নতুন, আমরা আসলে টাইম টু টাইম বিভিন্ন প্রেসক্রিপশন নিয়ে সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাব। এদিকে মে মাসে এফসি ক্লাব কাপে ডি গ্রুপের খেলা কোথায় হবে রোববার তা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত জানায়নি এএফসি। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশের সাথে আছে ভারত ও মালদ্বীপ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।